আমাদের এই লেকচারটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেকচার এবং মোটামুটি শিওর থাকবেন এটা পরীক্ষা আসতেছে। টপিক নেম T2 ফাজ ভাইরাসের মাল্টিপ্লাই করার বা রিপ্রোডিউস করার হচ্ছে প্রসেসটা, যাকে আমরা বলতেছি এখানে লাইটিক সাইকেল। মনে রাখতে হবে ফাজ ভাইরাসের রিপ্রোডাকশনের জন্য, মাল্টিপ্লাই করার জন্য দুইটা প্রসেসের কথা বইতে বলা আছে। একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। ইন বিটুইন দিস টু লাইটিক সাইকেলটাই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এবং আমরা ধরে নিতে পারি এটা পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। এখন লাইটিক সাইকেল নিয়ে আমরা খুব দ্রুত একটা ওয়ান শট রিভাইজ করাই দিব। প্রথম কোশ্চেন, লাইটিক সাইকেল কোন ভাইরাস দিয়ে হয়? T2 ব্যাকটেরিওফাজ। লাইটিক সাইকেলে তাহলে এই T2 ব্যাকটেরিওফাজ কোন, নাম শুনেই বুঝতেছেন, ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। অ্যান্সার ইকোলাই ব্যাকটেরিয়া। ওকে ফাইন, এখন আমরা স্টার্ট করব এখান থেকে। আমরা এগুলো অনেকগুলো পার্ট করে লিখব। সো এই ছিল আমাদের প্যারা করে প্রথম পার্ট, প্রথম প্যারা। তারপর এইটা হবে আমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড প্যারা। এরকম করে আমরা আগাবো। আচ্ছা, ইনিশিয়ালি কি হচ্ছে? ফার্স্ট, T2 ব্যাকটেরিওফাজ ল্যান্ডস অন দ্য সেল ওয়াল অফ দ্য ইকোলাই ব্যাকটেরিয়া। আপনি অলরেডি জানবেন ব্যাকটেরিয়ার বাইরে কিন্তু সেল ওয়াল পাওয়া যায় এবং যেটা তৈরি হয় কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের সাহায্যে। এখন ওইটা মেইন কথা না। তাহলে ব্যাকটেরিয়ার বাইরে যে সেল ওয়ালটা পাওয়া যায়, আপনি দেখতেছেন, ছবি দেখতেছেন, এই T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসটা এই যে সেল ওয়ালের উপরে এসে ল্যান্ড করলো, এসে বসলো। ওকে ফাইন, ইজিলি বুঝতে পারলাম। T2 ব্যাকটেরিওফাজ lands on E. coli bacteria because there is receptor site on the bacteria cell wall for T2 phage virus. এই রিসেপ্টর সাইটের কনসেপ্টটা আমি আপনাদের অফলাইনে পড়ানোর সময় পড়িয়েছিলাম। আমি একটু আবার বলার চেষ্টা করি। রিসেপ্টর সাইট আমরা এখন খুব ইজিলি বলবো, খুব দ্রুত বলার চেষ্টা করব। রিসেপ্টর সাইট হচ্ছে এমন কিছু, এমন একটা বসার জায়গা যেখানে একটা স্পেসিফিক রিসেপ্টর সাইটে একটা স্পেসিফিক কোনো একটা ভাইরাস এসে বসতে পারবে। ফর এক্সাম্পল, আমাদের গলাতে যদি সর্দি কাশির ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট থাকে, তার মানে অন্য আর কোনো ভাইরাস, পোলিও ভাইরাস, হেপাটাইটিস যেটা লিভারকে অ্যাটাক করে, তাহলে হেপাটাইটিসের ভাইরাস যদি কোনো কারণে ব্লাড দিয়ে, সাপোজ কথার কথা, ঘুরতে ঘুরতে আমাদের গলাতে চলেও আসে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে চলেও আসে, ও আমাদের গলায়, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে কোনো অ্যাটাক করবে না, করতে পারবে না, কারণ ওই ভাইরাসের জন্য, হেপাটাইটিসের জন্য কোনো রিসেপ্টর সাইট আমাদের গলায় নাই। অন দ্য আদার হ্যান্ড, রাইনো ভাইরাস, সর্দি কাশির ভাইরাস, ও যদি আমাদের গলায় পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে আমাদের গলায় অ্যাটাক করে বসবে, আমাদের সর্দি কাশি হবে, কমন ফ্লু ফিভার হবে। কেন হবে? কারণ আমার গলাতে ও অ্যাটাক করতে পারছে, বা আমার গলাতে, আমার রেসপিরেটরি ট্র্যাক্টে ওই ভাইরাসের জন্য কি ছিল? বসার জায়গা আগে থেকেই ছিল, রিসেপ্টর সাইট ছিল। তার মানে একটা ভাইরাস শুধুমাত্র একটা স্পেসিফিক অ্যানিমেলকেই অ্যাটাক করতে পারে বা একটা স্পেসিফিক লিভিং অর্গানিজমকে অ্যাটাক করতে পারে। আপনি খেয়াল করবেন, মাত্র আমরা পড়ে আসলাম ম্যাড কাউ, ক্যাটেলদের, গরুকে অ্যাটাক করে। একটা ম্যাড কাউ ভাইরাস আপনাকে অ্যাটাক করে না, কারণ আপনার বডির কোথাও, কোনো অর্গানে কোথাও এই ম্যাড কাউ ভাইরাসের বসার জন্য কি নাই স্যার? রিসেপ্টর সাইট নাই। আবার এভাবে চিন্তা করেন, হেপাটাইটিস আমাদের হয়, হেপাটাইটিসের ভাইরাসটা আমাদের অ্যাটাক করে। কখনো শুনছেন গরুকে অ্যাটাক করছে, গরুর হেপাটাইটিস হয়েছে? রিজনটা আপনি এখন জানেন। রিজনটা হচ্ছে এরকম, হেপাটাইটিসের ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট মানুষের বডিতে, টু বি প্রিসাইজ মানুষের লিভারে পাওয়া যায়। এই জন্য মানুষের লিভার অ্যাফেক্টেড হয়,
বাট হেপাটাইটিসের ভাইরাস যদি আপনি ইচ্ছা করে গরুর বডিতে পুশও করেন, যেহেতু গরুর বডির কোথাও কোনো অর্গানে এই ভাইরাসের জন্য কোনো রিসেপ্টর সাইট বসার কোনো জায়গা নাই, তার মানে এই ভাইরাসটা কখনোই কি করতে পারবে না, গরুকে অ্যাটাক করতে পারবে না। ওইটা থাকা আর না থাকা ওর বডিতে সেম কাজই হবে। ওকে, ইনএফেক্টিভ হবে গরুর বডিতে আর এফেক্টিভ হবে হচ্ছে মানুষের বডিতে। তাহলে একটা ভাইরাস কাকে অ্যাটাক করবে, আবার মানুষকে অ্যাটাক করলে মানুষের কোন অর্গানকে অ্যাটাক করবে, এটা ডিপেন্ড করে আসলে কার উপরে বলেন স্যার, রিসেপ্টর সাইটের উপরে। তার মানে পরীক্ষায় যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বসে T2 ফাজ ভাইরাসটা কেন ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, তাহলে আমরা এটাই বলবো কারণ নিশ্চয়ই T2 ফাজ ভাইরাসের জন্য বসার জায়গা মানে রিসেপ্টর সাইট ইকোলাই ব্যাকটেরিয়ার উপরে ছিল। আমরা যদি সামহাও কোশ্চেন করে বসি কেন পোলিও ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করলো না, তাহলে অ্যান্সার এটাই হবে কারণ পোলিও ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট আমাদের হিউম্যান বডিতে সেলে আছে, কিন্তু পোলিও ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট যেহেতু ইকোলাই ব্যাকটেরিয়ার সেল ওয়ালে নাই, সেল সারফেসে নাই, এজন্য পোলিও ভাইরাসের কন্ট্যাক্টে আসলেও ইকোলাই ব্যাকটেরিয়ার কিচ্ছু হবে না, বা পোলিও ভাইরাসটাও ইকোলাই ব্যাকটেরিয়াকে কিছুই করতে পারবে না। তখনই করতে পারবে তখনই একটা ভাইরাস কোনো একটা সেলকে, কোনো একটা লিভিং অর্গানিজমকে, তার কোনো একটা অর্গানকে অ্যাটাক করতে পারবে যখন ওই ভাইরাসটা দেখবে ওই লিভিং অর্গানিজমের বডির ওই অর্গানে তার জন্য কি আছে, বসার জায়গা বা রিসেপ্টর সাইট আছে। ব্যাস, এটা আমরা বুঝে ফেলছি। ইন কেস অফ T2 ফাজ ভাইরাস, দ্য লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড প্লাস প্রোটিন, একসাথে বলি আমরা লিপোপ্রোটিন অফ দ্য হোস্ট সেল সারফেস। হোস্ট মানে হচ্ছে ব্যাকটেরিয়া, সেল সারফেস মানে ওই যে ব্যাকটেরিয়া সেলের বাইরে সেল ওয়াল, সেলের বাইরেরটাকে আমরা সেল সারফেস বলতেছি এখানে। ফাংশনস অ্যাজ দ্য রিসেপ্টর সাইট, এই যে ব্যাকটেরিয়া হোস্ট সেল মানে যেখানে ভাইরাসটা ঢুকবে, যাকে ভাইরাসটা অ্যাটাক করবে, তাহলে সে হচ্ছে হোস্ট। এখানে তাহলে T2 ব্যাকটেরিওফাজ এর জন্য ইকোলাই ব্যাকটেরিয়া তাহলে হোস্ট। তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়া যদি হোস্ট হয়, তার সেল সারফেসে এই T2 ফাজ ভাইরাসের জন্য কি ছিল, রিসেপ্টর সাইট ছিল, যেটা তৈরি হয় কি দিয়ে, লিপিড এবং প্রোটিন দিয়ে, লিপোপ্রোটিন দিয়ে। T2 ফাজ attaches itself to the host cell surface with the help of tail fibers and spikes। এই যে ও যে ল্যান্ড করলো, ও যে উপরে গিয়ে বসবে, নিজেকে এরপরে ওই ব্যাকটেরিয়া সেলের উপরে নিজেকে অ্যাটাচ করে ফেলবে, এই সমস্ত কাজে ওকে হেল্প করবে কে, আমরা পড়েছিলাম এটা ছিল বেস প্লেট। কার্সার খেয়াল করবেন, এটা ছিল বেস প্লেট। বেস প্লেটের ডান পাশে 3টা টেইল ফাইবার, বামেও ছিল কি 3টা টেইল ফাইবার, টোটাল কিন্তু এরকম 6টা, 3 + 3 6টাই হয়। আর নিচে ছিল স্পাইকস। আমরা শুরুতেই বলেছিলাম ও কিন্তু ল্যান্ড করলোই কার সাহায্যে, এই যে টেইল ফাইবারের সাহায্যে। এরপরে স্পাইক দিয়ে ওরা নিজেকে শক্ত করে এখানে আটকায় ফেলবে। তাহলে এই ছিল আমাদের লাইটিক সাইকেলের প্রথম স্টেপ। এবার স্টেপ নাম্বার 2 আমরা ছবিটা খেয়াল করব। স্টেপ নাম্বার 2তে বলা হচ্ছে উপরে গিয়ে বসলেই হবে না, এইবার তো অ্যাটাক করার জন্য মেইন যে অ্যাটাক করবে ভাইরাসের, যেটা আসলে প্যাথোজেনিক পার্টটা, ভাইরাসের যে পার্টটা আসলে মেইন অ্যাটাকটা করে, তাহলে সেটা হচ্ছে ওর ভিতরে ডিএনএটা। এখন ওয়ান্স এগেইন আমি একটু বলে ক্লিয়ার করে রাখি, সব ভাইরাসে তো আর ডিএনএ থাকে না, কোনো ভাইরাসে আরএনএও থাকে। আমরা পড়েছিলাম যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধু ডিএনএ পাওয়া যায় তার নাম ডিএনএ ভাইরাস, যেই ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধু আরএনএ পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে আরএনএ ভাইরাস। আমরা যেহেতু এখন স্পেসিফিক ভাইরাস নিয়ে কথা বলতেছি, আমাদের ভাইরাসটা যেহেতু এখন স্পেসিফিক T2 ব্যাকটেরিওফাজ, সুতরাং এই নিউক্লিক অ্যাসিড তো ফিক্সড, নিউক্লিক অ্যাসিড তো শুধু ডিএনএই হবে এখানে অফকোর্স। এখন এই যে নিউক্লিক অ্যাসিডটা যেটা ডিএনএ, তাহলে এই ডিএনএটাকে ভিতরে এন্টার করাতে হবে। ডিএনএ যদি ভিতরে এন্টার না করে তাহলে তো এই ভাইরাসটা এফেক্টিভলি ব্যাকটেরিয়াকে তো অ্যাটাক করতে পারতেছে না। সো এখানেই কোশ্চেনটা ওঠে, এই ভাইরাসটা তার ডিএনএকে কেমন করে ব্যাকটেরিয়া সেলের ভিতরে এন্টার করাবে। মনে রাখতে হবে এই প্রসেসটাকে বলা হয় ড্রিলিং প্রসেস। ওই যে আমরা উপরে কোনো একটা, ধরো আমি ছাদে দাঁড়ায় আছি,
আমি যদি ড্রিল করি, একটা ছিদ্র করি, তাহলেই না আমি উপর থেকে কোনো কিছু নিচে ফালাতে পারবো। সেম কথা, একেই বইতে বলা হয়েছে ড্রিলিং প্রসেস। হোয়াট ইজ ড্রিলিং? দ্য প্রসেস বাই উইচ ফাজ ভাইরাস, এই যে আমাদের টিটু ফাজ ভাইরাস, ক্যান ক্রিয়েট আ পোর, একটা ছিদ্র বা হোল অন দ্য সেল সারফেস, ব্যাকটেরিয়ার সেল সারফেসের উপরে বসে ও সেল সারফেসে একটা গর্ত করবে এবং ওই গর্তের ভিতর দিয়েই তার ভিতরে থাকা এই নিউক্লিক অ্যাসিড ডিএনএকে এই ব্যাকটেরিয়া সেলের ভিতরে এন্টার করায় দিবে, পেনিট্রেশন হবে এখানে। ওকে, তার জন্য কি করতে হবে? ছবিটা দেখলেই চলবে আপনার, খেয়াল করেন। এই যে প্রথমে ব্যাকটেরিয়া এর সেল সারফেসে ভাইরাসটা তার টেইল ফাইবার দিয়ে ল্যান্ড করলো, এরপর কি করলো? আপনি যদি এই পাশাপাশি এই দুটো ছবির মধ্যে খেয়াল করেন, টেইল ফাইবারগুলো একটু কি হয়েছে, কন্ট্রাকশন, এবং যত কন্ট্রাকশন হয়েছে ছোট হয়ে আসছে। বেস প্লেট কিন্তু এখন ব্যাকটেরিয়া সেল সারফেস কিন্তু টাচ করে নাই, বা টেইল ফাইবারসগুলো কন্ট্রাক্ট করলে বেস প্লেট এবং তার নিচের স্পাইকগুলো কাকে টাচ করে বসলো? ব্যাকটেরিয়া এর সেল সারফেস বা সেল ওয়ালকে। ওই সময়টা বলা হচ্ছে, যেহেতু বেস প্লেটটা দ্রুত উপর থেকে নামতেছে নিচে, ওই সময় বলা হচ্ছে একটা ফোর্স বা শক্তি অ্যাপ্লাই করে। তুমি যদি কোনো কিছুকে উপর থেকে জোরে শক্তি অ্যাপ্লাই করো, আর নিচে তো ধারালো স্পাইক আসেই, তখন ওই ফোর্স অ্যাপ্লাই করার কারণে থ্রাস্টে, একটা ফোর্সে এখানে একটা ক্র্যাক হবে, একটা ছিদ্র হয়ে যাবে। আমরা এটাই দেখালাম, খেয়াল করেন, একটা বড়সড় ক্র্যাক সৃষ্টি হয়েছে, একটা ছিদ্র তৈরি হয়ে গেছে, এবং ওই ছিদ্র দিয়েই হচ্ছে পেনিট্রেশন, অর্থাৎ ভাইরাসের এই যে হেড অংশে থাকা যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেটা কিন্তু এই ফাঁপা হলো টেইলের ভিতর দিয়ে গ্র্যাজুয়ালি নামতে নামতে এই যে ব্যাকটেরিয়া সেলে এন্টার করতেছে, অলমোস্ট এন্টার করে ফেলছে। এই জিনিসটাকে আসলে আমরা এক্সপ্লেন করেছি হচ্ছে এমন করে, এই যে আমাদের 2 নাম্বার টপিক নেম ছিল হচ্ছে পেনিট্রেশন। T2 bacteriophage lands on the cell wall of the E. coli bacteria, উপরে ল্যান্ড করলো। T2 phage attaches itself, নিজেকে শক্ত করে আটকে ফেলে, to the host cell surface with the help of tail fibers and spikes। এই যে আমরা ছবি খেয়াল করবো, পড়বো আর ছবি খেয়াল করবো। এই যে নিজেকে ওর সেল সারফেসে আটকে ফেললো এই যে টেইল ফাইবার দিয়ে এবং স্পাইক দিয়ে। এই সময় কি করবে? ওই যে তখনই আসলে বলেছিলাম বেস প্লেট বা স্পাইকগুলো উপরের সেল সারফেসে, ব্যাকটেরিয়া সেল সারফেসে কন্ট্যাক্টে আসতে পারে যদি কি হয়, কন্ট্রাকশন অফ দ্য টেইল ফাইবার হয়। আমি আবার দেখাচ্ছি, এই যে টেইল ফাইবারগুলো কাইন্ড অফ এক্সপান্ডেড, একটু কন্ট্রাকশন, ছোট হয়ে গেছে, তখনই কিন্তু এই স্পাইক বা বেস প্লেট কি করে, কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য সেল সারফেস অফ দ্য ব্যাকটেরিয়া সেল সারফেসের কন্ট্যাক্টে চলে আসে। এটাও শেষ। এবার যখনই বেস প্লেট অফ দ্য ফাজ ভাইরাস টাচেস দ্য ব্যাকটেরিয়া সেল ওয়াল, যখনই বেস প্লেটটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে টাচ করে বসে, তখন এবার দুটা কাজ হচ্ছে। 1 নাম্বার বলেছিলাম এই যে, তাহলে স্পেশাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, যখন উপর থেকে নিচে নামতেছে, হুইচ ইজ বেস প্লেটটা উপর থেকে নিচে নেমে ব্যাকটেরিয়া সেল সারফেসের কন্ট্যাক্টে আসলো, এবং কন্ট্যাক্টে আসার জন্য ওয়ান্স এগেইন ও যে উপর থেকে নামতেছে নিচে, ওই সময় জোরে উপর থেকে একটা থ্রাস্ট, একটা ফোর্স অ্যাপ্লাই করে। এছাড়াও কোনো কোনো বইতে বলা হয়েছে একটা স্পেশাল এনজাইমের কথা, যেটা ব্যাকটেরিয়ার টেইল, যেটা অফকোর্স ব্যাকটেরিয়ার কিন্তু বাইরের টেইলটা, হেডের বাইরের কাভারিংটা সবই তো প্রোটিন দিয়েই তৈরি, আর এনজাইমগুলো তো কি স্পেশাল টাইপের প্রোটিন। তাহলে ব্যাকটেরিয়ার টেইলে একটা স্পেশাল এনজাইম পাওয়া যায়, হ্যাঁ, স্পেশাল টাইপ অফ প্রোটিন হুইচ ইজ এনজাইম পাওয়া যায়, এর নাম হচ্ছে লাইসোজাইম। আর মনে রাখতে হবে লাইসোজাইমকে কিন্তু আসলে আমরা কি বলি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এনজাইম। তার মানে এই এনজাইমটা আসলে ব্যাকটেরিয়ার এগেনস্টেই কাজ করে, এবং আসলেই তাই করে। এই এনজাইমটা ছাড়লে কাইন্ড অফ এইটা অ্যাসিড যেরকম কোনো কিছু গলায় ফেলে, এই এনজাইমটা ব্যাকটেরিয়া সেল ওয়ালকে মেল্ট ডাউন করে দেয়, গলায় ফেলে, বা ডিগ্রেড, অনেকখানি অংশ ভেঙে দেয়, নষ্ট করে দেয়। আচ্ছা, তাহলে আমরা দুটোই বলবো পরীক্ষাতে, যে স্পেশাল ফোর্সও অ্যাপ্লাই হচ্ছে, আবার লাইসোজাইম নামের এনজাইমটাও আসলে সিক্রেট করা হচ্ছে। দুইটার একটা কম্বিনেশনের কারণে কি হবে আলটিমেটলি, ওই যে এনজাইম দিয়ে তুমি গলায় দাও, তাও একটা হোল ক্রিয়েট হবে,
জোরে ফোর্স অ্যাপ্লাই করো, ধাক্কা দাও, আঘাত করো, তাহলে একটা ক্র্যাক হবে, হোল তৈরি হবে, পোর তৈরি হবে। সো ইদার ওয়ে ব্যাকটেরিয়া সেল ওয়ালের উপরে একটা হোল, একটা ছিদ্র তৈরি হচ্ছে। এবং দেখো পাশে বলে রাখছি, এই কিন্তু ড্রিলিং নামে ডাকা হচ্ছে। এই যে একটা হোল ক্রিয়েট করার মানে করতে পারা ব্যাপারটাকে বলা হচ্ছে ড্রিলিং প্রসেস। এবার ছিদ্র তৈরি হয়ে গেলে ওই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকবে কে? ব্যাকটেরিয়ার ডিএনএ, ভাইরাসের ডিএনএ, হুইচ ইজ ভাইরাল ডিএনএ, পাসেস থ্রু দ্য টেইল। প্রথমে টেইলের ভিতর দিয়ে নামবে, ওই পোর্টটা পাস করে ঢুকে পড়বে কোথায়? ব্যাকটেরিয়া সেলের ভিতরে। আর যদি ভাইরাসের ডিএনএ পার্টটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে ঢুকে যায়, হাউ অ্যাবাউট ভাইরাসের প্রোটিন পার্টটা? প্রোটিন পার্টটা ইজ নাও অ্যাবান্ডন, ওকে ত্যাগ করা হবে বাইরে, ব্যাকটেরিয়া সেলের বাইরে, এবং ইভেনচুয়ালি এটা বাইরে নষ্ট হয়ে যাবে। এই যে শূন্য, অ্যাবান্ডন্ড তোমার হচ্ছে ভাইরাল ক্যাপসিড। ভাইরাসের তোমার হচ্ছে বাইরের প্রোটিনটাকে আমরা ক্যাপসিড বলি। সো ভাইরাসের বাইরের প্রোটিন যে কাভারিংটা, ক্যাপসিডটা, এটা ব্যাকটেরিয়া সেলের বাইরে অ্যাবান্ডন্ড অবস্থায় পড়ে থাকলো এবং ইভেনচুয়ালি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো পরের 3টা স্টেপে। এটা আমরা করবো পরের ভিডিওতে, কারণ একটা ভিডিও আমরা কখনোই 10 মিনিটের বেশি করতেছি না।